সুধী দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার কেরিয়ার অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আমরা কেরিয়ার সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান করে থাকি, যাতে আমাদের এই কমিউনিটির বিভিন্ন লোকজন কেরিয়ারে সাকসেস হতে পারে। আমরা এখানে জব সার্চ সম্পর্কে বলি, রেজিউমি, বিজনেস অ্যাজ এ কেরিয়ার, কীভাবে আপনি এই আপনার কেরিয়ারটা সফল হবেন সে সম্পর্কে তথ্য দিয়ে থাকি। তো আজকে আমরা এমন একটি কেরিয়ার নিয়ে করব, সেটা হচ্ছে সাপোর্ট ওয়ার্কার, কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার। এই পেশায় আসলে কিভাবে সাকসেস হওয়া যায়, আমরা কেন এই কমিউনিটি সাপোর্ট ওয়ার্কারটা বেছে নিয়েছি সেটা শুনলেও আপনি হয়তো জেনে আনন্দিত হবেন যে কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার হিসাবে কাজটা করাটা অনেক সহজ। এখানে দ্রুত পাওয়া যায়, কাজের প্রসপেক্টটা খুবই ভালো, এবং এই প্রফেশনে আমাদের বাঙালিদের ভিতর প্রায় কয়েকশো বাঙালি এখন কাজ করছেন কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার হিসাবে। এই টরন্টোতে হয়তো শতাধিক কাজ করছেন, এবং তাদের কেউ কেউ বেশ সফল হয়েছেন। শুরু করেছেন হয়তো একটা গ্রুপ হোমে কাজ করে, এক পর্যায়ে সিটি অফ টরন্টোতে ওন্টারিও গভর্নমেন্টেও কাজ করছেন, সফলভাবে গভর্নমেন্ট জবে ঢুকেছেন, এবং খুব দ্রুত এই প্রফেশনে সাকসেস হওয়া যায়। এইখানে খুব বেশি ট্রেনিং দরকার হয় না, শিক্ষার খুব বেশি পড়াশোনারও দরকার হয় না। মোটামুটি কিছুটা অভিজ্ঞতা, অল্প কিছু সার্টিফিকেশন থাকলে এই কেরিয়ারে ভালো করা যায়, এবং এখানে বেতনও ভালো, যে $15 থেকে $30 পর্যন্ত এই প্রফেশনে বেতন পেয়ে থাকে অনেকেই। তো এই কেরিয়ারের অনেক সুযোগ আছে। এই কোভিড-19 সময় এই কেরিয়ারটা অনেকেই বেছে নিতে পারেন। আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এমন একজনকে, যিনি এই প্রফেশনে এই পর্যন্ত শতাধিক লোককে হেল্প করেছে জব পেতে, এবং তিনি নিজেও এই প্রফেশনের সাথে সম্পৃক্ত। আমি নিজেও একসময় এই প্রফেশনে কাজ করতাম, প্রিয় দর্শক। তো আমরা আজকে আমাদের অতিথি হিসাবে আজকে আমন্ত্রণ জানিয়েছি গোলাম মোস্তফাকে। গোলাম মোস্তফা, আপনাকে স্বাগতম নন্দন টিভির পক্ষ থেকে। এবং আপনি সাপোর্ট ওয়ার্কার সম্পর্কে যদি বলেন, এই প্রফেশনটা সম্পর্কে, এটা কী ধরনের, কেমন এই প্রফেশন, এটা কী ধরনের স্কিলস দরকার, এবং এটাতে যদি কেউ পেশা হিসাবে নিতে চায় সেক্ষেত্রে তাদের কি কি দরকার? প্রথমত ধন্যবাদ জানাই মিস্টার ইমাম আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং ধন্যবাদ জানাচ্ছি আমি এই নন্দন টিভি কর্তৃপক্ষকে কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার সম্পর্কে কিছু কথা বলার জন্য। কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার এটা আসলে আমি যদি বলি, এটা কানাডাতে হচ্ছে যে হেলথ সেক্টরের একটা জব। তো আপনারা জানেন যে কোনো দেশেই হেলথ সেক্টর হচ্ছে সবচেয়ে বড় সেক্টর, এবং হেলথ সেক্টরের পরেই থাকে হচ্ছে এডুকেশন সেক্টর। তো এডুকেশন সেক্টর এবং হেলথ সেক্টর এইটাতে সরকারের সবসময় একটা ফান্ডিং থাকেই। তো হেলথ সেক্টরটা হলো বলা হয় যে এটা হচ্ছে প্যান্ডামিক প্রুফ এই সেক্টরটা। তো প্যান্ডামিক প্রুফ এই কারণে বলা হয় যে যত রিসেশন হোক, যত প্যান্ডামিক হোক, মানুষের হেলথের সাপোর্ট দরকার হবেই। সো এই সেক্টরে যারা কাজ করে বেসিক্যালি তাদের আসলে জব খুব কম যায়, অথবা জব যাওয়ার সম্ভাবনা খুব কম। তো সেই হিসাবে আমি যদি বলি যে কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার অথবা পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার যেটাকে বলা হয়, তো এটা একটু পার্থক্য আছে, কিন্তু অনেকটা কাজটা মোটামুটি একই ধরনের। তো পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারের জন্য এটা একটা রেগুলেটেড প্রফেশন। এটা আপনার পার্টিকুলার 6 মাসের একটা ডিপ্লোমা করতে হয়, এবং তারপরে এখানে একটা লাইসেন্সিংয়ের ব্যাপার থাকে, সেটা নিতে হয়। কিন্তু অন্য যে কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার তাদের জন্য অবশ্য এইটা দরকার হয় না। কেউ কেউ কমিউনিটি কলেজ থেকে একটা ডিপ্লোমা নিয়েও করতে পারে, অথবা সেটা ছাড়াও কিছু সার্টিফিকেশান করে, কিছু ট্রেনিং নিয়ে এই কমিউনিটি সাপোর্ট ওয়ার্কারের কাজ করতে পারে। সেই ট্রেনিংগুলোর মধ্যে কি হতে পারে, সেটা হতে পারে একটা হলো, প্রথমত যেটা লাগে সেটা হচ্ছে যে সিপিআই, যেটা ক্রাইসিস প্রিভেনশন ইনস্টিটিউট কর্তৃক এক ধরনের ট্রেনিং দেওয়া হয়, যেটা মানে যে ট্রেনিংটা তাকে ইকুইপ করে, ট্রেন করে যে কিভাবে ক্রাইসিস হলে সেটাকে ইন্টারভেন করতে হয়। আর একটা সার্টিফিকেশান লাগে, সেটা হচ্ছে ফার্স্ট এইড অ্যান্ড সিপিআর। ফার্স্ট এইড হচ্ছে কারোর কোনো কিছু হয়ে গেলে সাথে সাথে যেন মানে হসপিটালে নেওয়ার আগে একটা এইড দেয়, একটা সাপোর্ট দেওয়া। এবং কারোর যদি ধরেন কেউ যদি হার্ট ফেল করে,
প্যানিক হয়ে যায়, তাকে ওই সময় পালমিনারি যে সাপোর্ট যেটা সেইটা দিয়ে বাঁচিয়ে রাখা, এটাকে বলে সিপিআর, যতক্ষণ পর্যন্ত না আপনার 911-এ কল করার পরে অ্যাম্বুলেন্স না আসে। এই ধরনের একটা সার্টিফিকেট লাগে। আর একটা লাগে হচ্ছে যে টিউবারকিউলোসিস যে চেক, এইটা চেক করা হয়। এটা যদি কারোর থাকে তাহলে এই সেক্টরে সে জব করতে পারে না। এছাড়া আর একটা জিনিস লাগে, খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা ভালনারেবল কমিউনিটির সাথে কাজ করতে হয়, তো পুলিশ রেফারেন্স চেক, এটা নর্মাল পুলিশ রেফারেন্স চেকে হয় না, এটাতে দরকার হয় হচ্ছে ভালনারেবল সেক্টর চেক বলে আর কি। এটা আপনার $60 থেকে $65 লাগে কানাডাতে। এটা খুব অল্প সময়ের মধ্যেই 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই এই সার্টিফিকেটটা পাওয়া যায়। তো এই সেক্টরে এই জবে কাজ করতে গেলে বেতন ভালো। যাদের ধরেন ডিপ্লোমা নাই, কলেজ ডিপ্লোমা নাই, তারা $14 $15 থেকে শুরু করতে পারে। আর যাদের কলেজ ডিপ্লোমা আছে তারা $17 থেকে শুরু করতে পারে, সর্বোচ্চ $28, $30, $32 পর্যন্ত ওইটাতে বেতন পেতে পারে। এই হচ্ছে আমাদের এই কমিউনিটি সাপোর্ট ওয়ার্কার এবং পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারের যে জব প্রসপেক্ট ইন ক্যানাডা। রাইট, ধন্যবাদ। আপনি অনেকগুলো তথ্য বলেছেন। প্রথমত, কেউ যদি এই প্রফেশনে যেতে চায় তার একটা কলেজ ডিপ্লোমা থাকলে বেটার, সে হয়তো ভালো করতে পারে, যদি না থাকে তাও দরকার নেই। এবং এটা হচ্ছে হেলথ সেক্টরের একটা জব। এবং যদি কেউ হেলথ সেক্টরের বাইরে থাকে, অন্য প্রফেশনে কাজ করে আসছে, ধরেন বিজনেস করে আসছে অথবা অন্য প্রফেশনে কাজ করছে, তারা যদি এই প্রফেশনে জয়েন করতে চায়, শুধু কি এই সার্টিফিকেটগুলো, ধরেন আপনি যেই ফার্স্ট এইড অ্যান্ড সিপিআর বললেন, ক্রাইসিস প্রিভেনশন ইন্টারভেনশন সিপিআই সার্টিফিকেশনের কথা বললেন, এবং ভ্যাকসিনেশনের কথা বললেন, যেটা টিবির আপনি যেটা বলছেন যে ফ্যামিলি ডক্টর থেকে সম্ভবত সেই সার্টিফিকেশনটা নিতে হয় সেটা, এবং পুলিশ ক্লিয়ারেন্স, এইটা নিল, সব কিছুই নিল, কিন্তু তার কি কোনো অভিজ্ঞতার দরকার আছে এই কাজটা শুরু করার জন্য? যে এগুলো কত, দুইটা প্রশ্ন আপনার কাছে, এগুলো নিতে কয়দিন লাগবে পুরো প্রসেসটা, যে কাজটা করার জন্য, এবং এইটাতে আপনার কোনো অভিজ্ঞতার দরকার আছে কিনা এই প্রফেশনে ইন করার জন্য? ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে আসলে অভিজ্ঞতা একটু থাকলে ভালো, যদি অভিজ্ঞতা থাকে। এটা হচ্ছে একটা পার্টিকুলার পপুলেশনের সাথে কাজ করা। আমি যদি বলি যে পার্টিকুলার এই পপুলেশনটা কারা, এটা হচ্ছে আপনার পিপুল উইথ মেন্টাল হেলথ ইস্যুস, যারা মেন্টাল হেলথ ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়, বিশেষ করে ধরেন যারা অটিজম যাদের ভিতরে আছে, অথবা অন্য অন্য যে মেন্টাল হেলথের যে প্রবলেমগুলো আছে, তাদেরকেই তো বেসিক্যালি সাপোর্টটা দিতে হয়, এনারা সাপোর্টটা দেন। আবার অনেকে আছে যারা সিনিয়র, আমাদের এই কমিউনিটিতে যারা সিনিয়র আছে তাদেরকেও এই ধরনের প্রফেশনালরা সাপোর্ট দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এদেরকে হেল্প করার মতো মানসিকতা এবং অ্যাটিটিউড যেটাকে বলে, এই জিনিসটা যদি থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে আসলে অভিজ্ঞতা না হলেও চলে। এবং সাথে আপনি যে সার্টিফিকেশনের কথা বললেন, এবং আমি যে বললাম যে সিপিআই, তারপরে হচ্ছে যে ফার্স্ট এইড অ্যান্ড সিপিআর, এবং পুলিশের যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এবং অন্য তাকে একটু হেলদিও হতে হবে। কারণ সে যদি ধরেন নিজেই যদি ডিসেবল হয়, তাহলে সে তো আসলে আরেকজন ডিসেবল মানুষকে তো সে হেল্প করতে পারবে না। সো তাকে একটু ফিজিক্যালি এবং মেন্টালি তাকে আসলে স্বাস্থ্যবান হতে হবে, এটা আরেকটা রিকোয়ারমেন্ট। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে যেহেতু আপনার যদি এক্সপেরিয়েন্স এবং যদি কোনো ডিপ্লোমা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউ আর গেটিং পেইড আ লিটল বিট লোয়ার। সো আপনার যদি আর এগুলো যদি থাকে, আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে এবং আপনার যদি একটা ডিপ্লোমা থাকে, তাহলে ইউ আর গেটিং পেইড হায়ার। রাইট, না খুবই প্রয়োজনীয় তথ্য দিয়েছেন আপনি, যে এই প্রফেশনে এক্সপিরিয়েন্সেরও দরকার আছে, আর একেবারে না থাকলেও যদি আপনি মানুষকে হেল্প করার মানসিকতা থাকে এবং আপনার কিছু স্কিলস থাকে, শারীরিকভাবে আপনি সক্ষম হন, আপনি কিছুটা স্ট্রং হন, এই পেশায় কাজ করা সম্ভব। তো আপনি বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিস বাইসের ডিরেক্টর, এবং আপনি অনেক লোককে এইখানে আমাদের কমিউনিটিতে অনেককে হেল্প করেছেন এই জবটা পাওয়ার ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে আপনারা ট্রেনিংও দিয়েছেন। আমি যতদূর জানি যে বাইসের পক্ষ থেকে যে এই জবে ইন করার জন্য, যাদের অনেকেই এখন সিটি অফ টরন্টোতে কাজ করছে,
এমনকি অন্টারিও গভর্নমেন্টও কাজ করছে। একটু সংক্ষেপে যদি আপনি এই বিষয়টা নিয়ে বলেন। হ্যাঁ, আমি বেঙ্গলি ইনফরমেশন এমপ্লয়মেন্ট সার্ভিসের সাথে কাজ করি সেই শুরু থেকেই, 2011 থেকেই কাজ করছি। আমাদের মেইন আসলে গোলই হচ্ছে যে মানুষকে জব পাওয়ার ক্ষেত্রে হেল্প করা, এবং আমরা মানুষকে কিভাবে মানে কেরিয়ার বিল্ড আপ করতে হয় সেই ব্যাপারেও আমরা কাউন্সেলিং করি এবং সাপোর্ট দেই। কিভাবে রেজুমি করতে হয়, কিভাবে জব সার্চ করতে হয়, সো এটা তো আমরা করি। পাশাপাশি আমরা জব মানুষকে দেই, কারণ আমাদের সাথে কিছু এমপ্লয়ারের সাথে কানেক্টিভিটি আছে, বিশেষ করে এই সেক্টরে। আপনারা জানেন যে আপনি ফ্যাক্টরিতে কাজ করতে গেলে কোনো একটা এজেন্সির মাধ্যমে যেতে হয়। তো এই সেক্টরে জব দেওয়ার জন্য অনেকগুলো এজেন্সি টরন্টোতে কাজ করে। তো আমাদের এইরকম বেশ কিছু এজেন্সির সাথে আমাদের এক ধরনের এগ্রিমেন্ট আছে যে আমাদের বায়াসের পক্ষ থেকে আমরা যদি তাকে স্ক্রিন করে পাঠাই তাহলে তাকে তারা জব দেয়। তো সেই হিসাবে আমরা এ পর্যন্ত, আমার তো মনে হয় আপনি অলরেডি বলেছেন যে মোর দ্যান 100 আমরা আমাদের কমিউনিটির মানুষকে আমরা সহযোগিতা করেছি। তারা খুব সফলতার সাথে এখন এই সেক্টরে কাজ করছে। তবে এই সেক্টরে কাজ করে আসলে বেশিরভাগ হলো, আমি বলবো একটা পার্টিকুলার একটা দেশের মানুষ, তারা হচ্ছে নাইজেরিয়ানরা এই সেক্টরে বলতে পারেন সবচেয়ে বেশি। আমি পার্সেন্টেজ হিসাবে যদি বলি 80% তারা দখল করে আছে। এখানে সাউথ এশিয়ানরা, বিশেষ করে বাংলাদেশিরা খুব সম্প্রতি ঢুকছে, এবং আমার তো মনে হয় যে আমরা বায়াসের পক্ষ থেকেই শুরু করেছি। এবং এই সেক্টরে আমি মনে করি যে ফিমেলদের জন্য একটা বিশাল একটা সেক্টর, কারণ ফিমেলদের মধ্যে, আমাদের দেশের ফিমেলদের মধ্যে অটোমেটিক্যালি কিছু স্কিল তাদের ইনবিল্ট আছে। সেই স্কিলটা আমি যদি বলি সেটা হচ্ছে যে কেয়ারিং স্কিল। যেমন আমরা খুব ভালো প্যারেন্টিং স্কিল আছে, এটা জাস্ট একটা প্যারেন্টিং স্কিল আসলে। তো আমরা আমাদের সন্তানদেরকে খুব চমৎকারভাবে আমরা প্যারেন্টিং করতে পারি। তো এবং আমরা আমাদের বয়স্ক বাবা মাকে কিন্তু খুব চমৎকার কেয়ার করতে পারি। তো এই যে আমাদের ভিতরে যে ইনবিল্ড যে টেকনিক এবং যে স্কিল, এই স্কিলটা আসলে এই সেক্টরে খুব দরকার। তা আমি আপনাকে আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই আমাদের কমিউনিটিতে যারা ফিমেল আছেন, যে আপনারা এই সেক্টরটায় আপনারা কেরিয়ার হিসেবে নিতে পারেন, কারণ আপনাদের ভিতরে যে ইনবিল্ট যে স্কিল আছে সেই স্কিলটা আপনারা এখানে কাজে লাগাতে পারেন এবং আপনারা অনেক ভালো করবেন। আমরা জানি যে এখানে আসলে ওই রকম পরিশ্রম করতে হয় না। এখানে হয়তো 8 ঘন্টা আপনার যদি জব হয় প্রতিদিন, সেখানে আপনাকে ম্যাক্সিমাম হয়তো বা মূল কাজগুলো করতে হয় বেসিক্যালি আসলে 1.5 থেকে 2 ঘন্টা, আর বাদ বাকি যে 6 ঘন্টার সময়, এটা জাস্ট কিপ অন আইস দ্য পিপল ইউ আর সার্ভিং, লাইক দ্যাট। সো ইটস এ ভেরি নাইস জব। এখানে আপনি রাতে কাজ করতে পারেন, আপনি দিনে কাজ করতে পারেন, আপনি সকালে কাজ করতে পারেন। যদি আপনার দিনে কোনো সমস্যা থাকে তাহলে আপনি রাতে করেন। আমি আপনাকে এখানে আবার একটু ইন্টারাপ্ট করছি যে আমরা জানি যে এখানে নাকি ঘুমিয়ে রাত্রে ঘুমানোর জন্য টাকা পাওয়া যায়। এই জবে যদি ইন করা যায়, আপনি যে সেখানে ঘুমাবেন এবং আপনি এটাই জব। এইটা সম্পর্কে বলেন, আর কাজের ধরনটা এক্স্যাক্টলি কি কাজ করতে হবে এখানে? ধরেন আমি যদি বলি যে আসলে কাজটা আসলে কোথায় হয়, এটা হচ্ছে এক ধরনের, এটাকে বলে গ্রুপ হোম। হ্যাঁ, এই গ্রুপ হোমের ধারণাটা, এটা আমি এখন এই সংক্ষিপ্ত সময় আর বলতে চাই না। এটা হচ্ছে যে মানে যারা পিপুল উইথ সাম ডিসেবিলিটি, লাইক মেন্টাল হেলথ ডিসেবিলিটি, তারা কমিউনিটিতে বসবাস করে। যেমন একটা বাড়ি, সেই বাড়িতে হয়তো 5 থেকে 7 জন এখানে বসবাস করে। তো সেইখানে এরা তো ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে না, তাদেরকে দিতে হয় ধরেন মেডিকেশন দিতে হয়। তারপরে এটা কাইন্ড অফ নার্সিং জব, এটা মেন্টাল হেলথ নার্সিং জব। তো তাদেরকে একটু হেল্প করতে হয় রান্না করার জন্য, তাদেরকে হেল্প করতে হয় একটু লন্ড্রি করার জন্য, তাদেরকে হেল্প করতে হয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা মিট আপ করার জন্য, তাদেরকে নিয়ে যেতে হয়। তারপরে তাদের কিছু রিক্রিয়েশনের দরকার আছে, তো রিক্রিয়েশনের জন্য তাদেরকে নিয়ে যেতে হয়। তো এটা হচ্ছে আসলে, আর তাছাড়াও তারা যখন একটু ক্রাইসিসের মধ্যে থাকে মেন্টালি, সেই ক্রাইসিসটাকে প্রিভেন্ট করা এবং সেই ক্রাইসিসটাকে হ্যান্ডেল করা। এই ক্রাইসিস বলতে এরকম না যে ওখানে বিশাল মারামারি হচ্ছে, এরকম না। তারা ধরেন কিছু মেন্টালি তাদের কিছু নিড থাকে, মেন্টালি অনেক সময় তারা আপসেট থাকে, তখন তাদেরকে একটু কাউন্সেলিং সাপোর্ট দেওয়া। এটা কিন্তু এক ধরনের আমি বলতে পারি যে এটা এক ধরনের কাউন্সেলিং জব
বলতে পারেন। তো এটা বেসিক্যালি আসলে মূল কাজ, এবং সাথে কিছু ডকুমেন্টেশন করতে হয়। তো এই ডকুমেন্টেশন কাজের মধ্যে আপনার এটা একদম অফিস আছে, সব কিছু ওখানে সব কিছু আছে, ইন্টারনেট কানেকশন আছে, তো এটা করতে হয়। আর আপনি যে কথাটা বললেন যে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করা, এইটা কি, হ্যাঁ কিছু কাজ আছে, যেমন কিছু গ্রুপ হোম আছে সেখানে কিছুই করতে হয় না, ওখানে গিয়ে শুধু ওই বাসার ভিতরে যে 4-5 জন লোক আছে তারাও ঘুমিয়ে আছেন, আপনিও ঘুমিয়ে থাকবেন। এটা এই জন্য বলা হয় ঘুমিয়ে ঘুমিয়ে জব। কিন্তু কথা হলো যে আপনি ওই বাসায় যে আছেন এটাই আপনার দায়িত্ব। কারণ কোনো কারণে যদি ওখানে কিছু হয়, হয়তো ধরেন একটু আগুন লাগলো বা অন্য কিছু হলো, বা একটা পানি হয়তো ধরেন লিক হয়ে গেল, তখন আপনি জেগে গেলেন, জেগে গিয়ে ওই ক্রাইসিসটাকে আপনি সলভ করলেন বা ইন্টারভেন করলেন। তো এইটা হয়তো ধরেন মাসে হয়তো একবার হয়তো ঘটে, অথবা ঘটেই না। তো আপনি গেলেন, গিয়ে আপনি চেক করলেন যে সবাই কি করছে, ঘুমাচ্ছে, তাহলে আপনি নিজে ঘুমায়ে গেলেন। কেউ যদি রাতে উঠে কিছু চায়, আপনাকে ডাকলো, তখন আপনি সেটা করলেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠলেন, আপনি ডকুমেন্টেশন করলেন, রিপোর্ট করলেন, হাউ ডিড ইট গো, ইট গোজ ভেরি ওয়েল, or something happened, then you got to write some notes or some documentation for reporting purpose, then that's it, and then you go home and then sleep at home. So that's why it's called like job in sleeping, right? স্লিপিং না, খুবই খুবই মজার তথ্য যে ঘুমিয়ে টাকা ইনকাম করা যায়, এটা খুব ভালো কথা বলেছেন। এবং এটা হয়তো আমাদের যারা আজকে এই অনুষ্ঠানটা দেখছেন দর্শক শ্রোতা, হয়তো আপনাদের আরও অনেক কিছু জানার থাকতে পারে এই বিষয়ে, আপনারা নন্দন টিভির সাথে যোগাযোগ করতে পারেন, হয়তো ভবিষ্যতে আপনারা এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাবেন, গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি আপনার যখন কথা বলছিলেন তখন আপনি একটা বিষয় উল্লেখ করেছেন যে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, যে প্রফেশনটার সাথে আমরা অনেকেই পরিচিত, কিন্তু আর এটা হচ্ছে নট পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, একটা ডিফারেন্সিয়েট করছেন। তো এখানে সাপোর্ট ওয়ার্কারে কিন্তু ইজ নট রেগুলেটেড, কিন্তু পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার, তো দুইটার কাজের ধরন কি একই রকম, মানে মূল পার্থক্যটা রাইট? সো হ্যাঁ, একদম দুইটা পজিশনের পার্থক্যটা, কাজের রোলের মধ্যে অনেক পার্থক্য আছে। সেটা হচ্ছে যে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারের কাজ হচ্ছে একেবারে পার্সোনাল সাপোর্ট দেয়া। মনে করে ধরেন একটা মানুষ যে নিজে গোসল করতে পারে না, যে নিজে সকালে পায়খানা করার পরে অথবা ওয়াশরুম করার পরে সে নিজেকে ক্লিন করতে পারে না, হ্যাঁ, যেমন ধরেন 90 বছরের বা 70 বছরের একজন মানুষ, বৃদ্ধ মানুষ, হ্যাঁ, তার পক্ষে বিছানা থেকে ওঠা সম্ভব হয় না, বিছানাতেই তাকে গোসল করাইতে হয়। তার যে পার্সোনাল যে হাইজিনের যে বিষয়টা, এইটা করতে হয়। তো এই কাজগুলো করেন হচ্ছে, এবং এটা করতে গেলে কিন্তু অনেক টেকনিক্যাল বিষয় থাকে, হ্যাঁ, যেমন ধরেন তার প্রাইভেসির একটা বিষয় থাকে, তার হেলথের জন্য বিশেষ নির্দেশ থাকে ডাক্তারের কাছ থেকে যে তাকে এইভাবে তাকে গোসল করাইতে হবে। তো এই জন্য এই বিষয়গুলো দেখে, এই বিষয়গুলো ট্রেন করা হয় হচ্ছে একজন পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারকে, এবং এটা হয় সেই জন্যে এটাকে বলে রেগুলেটেড। এবং এটার জবের আপনার স্টার্টিংটাই শুরু হয় ধরেন এখানে কানাডাতে, আমি বলি অন্টারিওতে $22 থেকে শুরু হয়, এবং এর উপরেও আছে প্রতি ঘন্টায়। তো এই জন্য ওনারা স্পেশালাইজড, এবং এটা সেজন্য এটা মানে রেগুলেটেড। বাট ওনাদের কিন্তু এই ধরেন এই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া অথবা তাকে কাউন্সেলিং করা, এই কাজটা আসলে পার্সোনাল সাপোর্ট ওয়ার্কারের না। কিন্তু অন্য যে সাপোর্ট ওয়ার্কারের যেটা বললাম, তার কিন্তু কাজটা কিন্তু বেসিক্যালি অন্যদিকে, সোশ্যাল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তাকে দেখতে হয় আর কি। যেমন ধরেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, তার ক্রাইসিসের সময় তাকে কাউন্সেলিং করা, তারপরে কমিউনিটির সাথে তাকে কানেক্ট করা, তার ফ্যামিলির সাথে তাকে কানেক্ট করা, এবং তার ভিতরে যে ডেইলি যে কিছু স্কিল লাগে সেই স্কিলগুলো ডেভেলপ করা, এটা হচ্ছে আপনার সাপোর্ট ওয়ার্কারের কাজ। সো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স বিটুইন এ পার্সোনাল সাপোর্ট ওয়ার্কার অ্যান্ড দ্য সাপোর্ট ওয়ার্কার উই আর টকিং অ্যাবাউট। আচ্ছা গোলাম মোস্তফা, আপনি অনেকগুলো স্কিলসের কথা বলেছেন, অনেকগুলো অভিজ্ঞতার দরকার এবং বিভিন্ন বিষয় বলেছেন। একটা বিষয় বলেন যে এই প্রফেশনে আপনি এটাও বলেছেন যে এখানে বড় কোনো পড়াশোনা না করেও সম্ভব, আর যদি করে সেখানে কি কি ডিপ্লোমা দরকার, কোনো ডিপ্লোমা করলে কি সেটাতে আরও জব হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অথবা বেতনটা আরও বেশি পাওয়া যায়? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই, কারণ এখানে
কিছু স্পেশালাইজড ডিপ্লোমা আছে। এই ডিপ্লোমাগুলো যদি করা যায় তাহলে আপনি এই প্রফেশনে খুব দ্রুত আগাতে পারবেন। এবং তার মধ্যে একটা ডিপ্লোমা হচ্ছে যে ডেভেলপমেন্টাল সার্ভিসেস ডিপ্লোমা। এটা আপনারা যারা টরন্টোতে আছেন তারা জর্জ ব্রাউন কলেজ, আপনার শেরাডন কলেজ এবং অন্যান্য যে কমিউনিটি কলেজগুলো আছে সেখানে আপনি এই ডিপ্লোমাটা করতে পারেন। এবং আরেকটা ডিপ্লোমা আছে যে চাইল্ড অ্যান্ড ইউথ ওয়ার্কার ডিপ্লোমা, এটাকে বলে চাইল্ড অ্যান্ড ইউথ কেয়ার ডিপ্লোমা এখন বলা হচ্ছে, এটাও করতে পারেন। সোশ্যাল সার্ভিস ওয়ার্কার ডিপ্লোমা আছে, তারপরে হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স নামে একটা ডিপ্লোমা আছে। তো এছাড়া এই ডিপ্লোমাগুলো যদি আপনি করে ফেলতে পারেন তাহলে আপনি দ্রুত এই সেক্টরে আপনি একটু বেশি স্যালারি এবং আপনি দ্রুত প্রমোশনও পাবেন। হ্যাঁ, তো এটা এই কারণে যে এই ডিপ্লোমাগুলো আসলে ডিজাইনই করা হয়েছে এই ধরনের পপুলেশনের সাথে কাজ করার জন্য। তো আপনি এছাড়াও যদি আপনার ধরেন বাংলাদেশ থেকে বা আপনার অন্য দেশ থেকে মানে বা ভারত থেকেও যদি সোশ্যাল ওয়ার্কের উপরে কোনো ডিগ্রি থেকে থাকে সেটাও কিন্তু এখানে কাজে লাগবে। তো এইটা এই সেক্টরে, তাছাড়া এখানে আপনি যদি সোশ্যাল ওয়ার্ক পড়েন তাহলেও এই সেক্টরে আপনি কাজ করতে পারবেন এবং খুব দ্রুত আপনি এই সেক্টরে উন্নতি করতে পারবেন। যে ডিপ্লোমাগুলোর কথা আপনি বললেন, যেমন সোশ্যাল সার্ভিস ওয়ার্কার, বিহেভিয়ারাল সায়েন্স টেকনোলজি, এখানে কি মেন্টাল হেলথ নিয়ে যদি কোনো সার্টিফিকেশন করে বা কোনো সেটাও কি? রাইট, হ্যাঁ, সেটাও কাজে দিবে। যদি মেন্টাল হেলথ অ্যান্ড এডিকশন এরকম যদি কোনো সার্টিফিকেট থাকে, সার্টিফিকেট কোর্স করা থাকে, তাহলেও এই সেক্টরে তারা কাজ করতে পারবেন। এবং আরেকটা জিনিস যেটা আছে, এখানে যদি আপনি আপার কেরিয়ার চান তাহলে আপনি বিহেভিয়ারাল থেরাপিস্ট হতে পারেন। এবং বিহেভিয়ারাল থেরাপিস্ট যদি আপনি হতে পারেন, এর জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে যে আপনার সাইকোলজিতে যদি আন্ডারগ্র্যাড থাকে অথবা আপনার বিহেভিয়ারাল সায়েন্সের উপরে যদি আপনি আন্ডারগ্র্যাড করা থাকে তাহলে আপনি এটা একটা প্রফেশনাল মানে কি বলবো, আপনি একটা প্রফেশন যে বিহেভিয়ারাল থেরাপিস্ট। আপনি তখন কোথাও চাকরি করতে পারেন, আবার আপনি এটা প্রাইভেট প্র্যাকটিসও করতে পারেন, যেরকম রেজিস্টার্ড সোশ্যাল ওয়ার্কার তার মতো, অথবা রেজিস্টার্ড থেরাপিস্ট, সাইকোথেরাপিস্টের মতো। এটাও একটা থেরাপিস্ট, একটা প্রফেশন। সো এটা আপনি কাজ করতে গেলে আপনি ধরেন এগুলো যদি আপনি করেন তাহলে বছরে আপনি 70, 80, 90, $1,00,000 আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। তো এদের এই যে সাপোর্ট ওয়ার্কার, এদের এমপ্লয়ারগুলো কারা? আপনি বলছিলেন যে যেমন গ্রুপ হোমে কাজ করা যায়, এছাড়া কি যেমন আমরা জানি অনেকে সিটি অফ টরন্টোতে কাজ করছেন, যারা শেল্টারে, অন্টারিও গভর্নমেন্টে আছেন, এছাড়া কি আর কোনো এমপ্লয়ার আছে যারা ওনারা এই জবগুলো ওনারা কোথায় দেখবেন, কোথায় পোস্টিং হয়, বা এগুলো সম্পর্কে যদি কেউ চিন্তা করে জব অ্যাডগুলো দেখেন সেখানে কোথায় যাবেন? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাহলে আসলে জবটা কোথায়। এই জবগুলো বেসিক্যালি আপনার এখানে যারা নন প্রফিট অর্গানাইজেশনগুলো আছে এবং চ্যারিটি অর্গানাইজেশনগুলো আছে, এখানে বড় বড় এমপ্লয়ার আছে, যেমন ধরেন ক্রিশ্চিয়ান হরাইজন, তারপরে আরও আছে বেশ কিছু অর্গানাইজেশন যারা এইদেরকে নিয়ে কাজ করে, এবং এরা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট ফান্ডেড, এবং এই ফান্ডগুলো কিন্তু প্রজেক্ট বেস না, এটা কিন্তু কন্টিনিউয়াস ফান্ডিং, এটা শেষ হয় না। সো আপনি এখানে যদি জব করেন বা কেউ যদি জব করে তাহলে তার কিন্তু ফান্ডিংয়ের কোনো অসুবিধা নাই। আপনি একসাথে কিন্তু 3টা জব পর্যন্ত করতে পারেন। এক জায়গায় ফুল টাইম করলেন, আরেক জায়গায় পার্ট টাইম করলেন, আরেক জায়গায় পার্ট টাইম করলেন। তো আমার জানা মতে কেউ দুটোর নিচে জব করে না এই সেক্টরে। পরিশ্রম কম সেই জন্য? এই জন্য পরিশ্রম কম, কারণ আপনি 8 ঘন্টা এক জায়গায় কাজ করে অত টায়ার্ড হবেন না। জি, আপনি বলেছেন ক্রিশ্চিয়ান হোরাইজন, অ্যাপটাস, হয়তো আরেকটা সম্ভবত আমি যতদূর জানি এরকম আরও অনেকগুলো, লফট আছে, এরকম অনেকগুলো এমপ্লয়ার আছে। সেইগুলোতে যদি ওনারা দেখেন যারা জব সিকার এই সেক্টরে কাজ করতে যান, তারা হয়তো আমার মনে হয় যে সেখানে সফল হতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন গোলাম মোস্তফার কাছ থেকে। একটা কথা আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে যে আপনাকে একটু ইন্টারাপ্টই করলাম, সেটা হচ্ছে যে আপনারা যদি এই জবগুলো খুঁজতে যান তাহলে চ্যারিটি ভিলেজ নামে একটা ওয়েবসাইট আছে, চ্যারিটি ভিলেজ, আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। ওই চ্যারিটি ভিলেজ এটা একটা জব সাইট, এবং এই কানাডাতে যত ধরনের এনজিও এবং চ্যারিটির জব আছে ওইখানে পোস্টিং হয়। তো আপনারা শুধুমাত্র ওখানে সার্চ দিবেন যে সাপোর্ট ওয়ার্কার টরন্টো, অথবা সাপোর্ট ওয়ার্কার আলবার্টা, সাপোর্ট ওয়ার্কার আপনার হোয়াটএভার
মন্ট্রিয়াল আপনি দিলে তখন ওই এলাকার যে জবগুলো এখানে আপনার সামনে আসবে। এবং আপনি যদি ওখানে রেজিস্ট্রেশন করে নিতে পারেন, আপনার প্রোফাইল যদি ওখানে তৈরি করতে পারেন, তাহলে পরবর্তীতে শুধুমাত্র আপনি রেজুমিটা দেওয়াই থাকলো, আপনার কভার লেটার দেওয়াই থাকলে আপনি শুধু ওখানে ক্লিক করে আপনি ছেড়ে দিবেন, বাস অ্যাপ্লিকেশন হয়ে গেল। এরপরে আপনি ইন্টারভিউ কল পাবেন, এরপরে আপনার জব হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি শুধুমাত্র এই পুলিশ রেফারেন্স চেকটা চেক করে আর ডাক্তারের যে সার্টিফিকেশনটা এইটা করলে আপনি শুরু করে দিলেন। দ্যাটস অল। ধন্যবাদ গোলাম মোস্তফা। আমরা শুনছিলাম গোলাম মোস্তফার কাছ থেকে, উনি বলছিলেন যে কি কি প্রতিষ্ঠান এই জবটা আপনি পেতে পারেন, কোন ওয়েবসাইটে পেতে পারেন। উনি বলছিলেন চ্যারিটি ভিলেজের কথা, এবং জব ব্যাংকেও হয়তো গভর্নমেন্টের জব ব্যাংকে থাকতে পারে, অনেকগুলো প্রফেশনে অনেকগুলো জব সাইটে থাকতে পারে। আপনারা যদি গুগল করেন সাপোর্ট ওয়ার্কার দিয়ে যে কোনো অঞ্চলে আপনারা অনেকগুলো জব পোস্টিং পাবেন। তো আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারেন যারা ইচ্ছুক, এবং যারা এই প্রফেশনটা সাপোর্ট ওয়ার্কার অ্যাজ এ কেরিয়ার হিসেবে নিতে চান সেটা খুবই সহজে, খুব দ্রুত এবং ইনকাম করার একটা প্রসপেক্ট থাকে। উনি বলছিলেন যে একটা না, দুইটা তিনটা পর্যন্ত জব করা যায়, নিশ্চয়ই 100,000 ইয়ারলি মেক করা যায় যদি তিনটা জব করে, হ্যাঁ, ইজিলি। তো সেটা তো আপনারা নন্দন টিভি আপনাদেরকে এই ধরনের পরামর্শ দিয়ে সবসময় সহায়তা করতে প্রস্তুত, যে আপনার কেরিয়ারটা এখানে কিভাবে ভালোভাবে আপনি গড়তে পারেন সে বিষয়ে আসলে আমাদের আপনার কেরিয়ার এই অনুষ্ঠানটা। আমরা চাই আমাদের কমিউনিটির সবাই তার নিজ নিজ পেশায় সফল হোক, বা যে পেশাগতভাবে যে স্বপ্ন নিয়ে কানাডা এসেছেন সে স্বপ্ন সফল হোক, এবং কেরিয়ারটার মাধ্যমে বেকার না থেকে ভালোভাবে একটা পেশা নিতে পারে, কেরিয়ার পছন্দ করে নিতে পারে। আপনাদের সফলতা আমাদের নন্দন টিভির সফলতা, আমাদের কমিউনিটির সফলতা, বাঙালি কমিউনিটির সফলতা। আমরা চাই আপনারা সবাই সফল হন, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই।